আমরা এই হোটেলে কেন উঠেছি? হানিমুন করতে। হোয়াট দ্য হেল, আমি বাসায় যাব, আমাকে বাসায় নিয়ে চলুন। আপনার সাথে একসাথে থাকা তো অসম্ভব, যাও একা একা। আমাকে বলছো কেন? আমাকে তোমার ড্রাইভার পেয়েছো? নীলার প্রচন্ড রাগ হয়। তার কোলে ঘুমন্ত সোহান তার গলা জড়িয়ে ধরে আছে। নীলা তাকে নিয়ে বাহিরের দিকে রওনা দেয়। বাহিরে তখন ছমছমিয়ে বৃষ্টি পড়ছে। নীলা দরজা পর্যন্ত যেতেই হঠাৎ একটা প্রচন্ড শব্দে বাজ পড়ে। এতে নীলা চিৎকার করে ওঠে। সোহান চমকে উঠে নিভু নিভু চোখে তাকায়। চোখ তার ঘুমে আটকে যাচ্ছে। সে ওই অবস্থাতেই নীলার গালে চুমু দিয়ে বলে, ভয় পেও না পরি, আকাশে মেঘেরা ঝগড়া করছে, ওদের হয়তো মন খারাপ, তাই তো কান্না করছে, তোমার কিছুই হবে না, আমি আছি তো, তোমার ব্রেভ বয়। ঘুমের ঘরে আরো কি সব বিড়বিড় করেছে নীলার সাথে। নীলার কাঁধে মাথা রাখে। হঠাৎই কোথা থেকে কিয়ান লাফিয়ে এসে নীলার কোল থেকে ঘুমন্ত সোহানকে কোলে তুলে নেয়। রাগত স্বরে বলে, সবটা সময় আমার জিনিসে ভাগ বসায়, বজ্জাত পোলা একটা। সোহানের তো সেদিকে খেয়াল নেই। সে কখন সে নীলার কোল থেকে সোহানের কোলে ট্রান্সফার হয়ে গেছে টেরই পায়নি। সে এখন চাচ্ছুর কোলে ঘুমে ডুবে গেছে। এদিকে নীলা ধপধপ পায়ে রুমের বারান্দায় এসে দাঁড়ায়। ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকানোর সাথে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। তারা ডিনার শেষে যখন রেস্টুরেন্ট থেকে বের হতে যাবে তখন থেকেই আকাশের অবস্থা খারাপ ছিল। তাই চাচ্ছিল দ্রুত বাড়ি ফিরতে, কিন্তু সময় তাদের পক্ষে ছিল না। তাই তো মাঝ রাস্তাতেই গাড়ি নষ্ট হয়ে যায়। শামিন আর তানহাও তাদের গাড়িতেই ছিল। এখন গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় তারা বিপাকে পড়ে। আবার বৃষ্টি থামারও কোনো নামগন্ধ নেই। তাই বাধ্য হয়ে স্থানীয় একটা হোটেলে তাদের উঠতে হয়। রুম ঠিক করার সময় তানহা বলছিল সে নীলার সাথে থাকবে, কিন্তু তা শুনে শামিন একটু মনক্ষুণ্ণ হয়। সে ভাবছিল এই সুযোগে বউকে সাথে পাবে। সোহান তখন মায়ের কোলে ছিল। নীলা শামিনের মুখে দেখে একটু বুঝতে পারে তার জন্য যাতে কারো সমস্যা না হয়। তাই সে তানহার কোল থেকে সোহানকে কোলে তুলে নেয়। মুচকি হেসে বলে, ভাবি আমাকে নিয়ে ভাববেন না, আমি আর সোহান একটা রুমে থেকে যাব, আপনি আর ভাইয়া অন্য রুমে থাকবেন। কিন্তু নীলা তাকে থামিয়ে দিয়ে ইশারায় মুখ গোমরা করে থাকে। শামিনকে দেখায়। তানহা স্বামীর এমন চেহারা দেখে কপালে হাত দিয়ে দীর্ঘশ্বাস ফেলে। পরক্ষণে স্বামীর দিকে তাকিয়ে চোখ রাঙানি দেয়। স্বামীন একটু ভয় পেয়ে এদিক ওদিক তাকাতে থাকে। নীলাকে হাসতে দেখে তানহা মিনমিনিয়ে বলে, আসলে নীলা ওই মানে সোহান তো আমাদের সাথেই থাকে, তো উনি আজকে মানে। নীলা খিলখিলিয়ে হেসে ওঠে। ইটস ওকে ভাবি, আমরাই তো, আর বলতে হবে না। সে সোহানকে নিয়ে কিয়ানের দিকে আগায়। মুহূর্তেই হাসি মুখ গোমরা হয়ে কিয়ানকে বলে, আমার আর সোহানের জন্য একটা রুম বুক করুন, মোট 3টে রুম বুক করবেন। 3টে কেন, আরেকটাই কে থাকবে? নীলা চোখ বড় বড় করে তাকিয়ে বলে, কে থাকবে মানে? আপনি কোথায় থাকবেন, নাকি গাড়িতে থাকার প্ল্যান করছেন? কিয়ান মুচকি হেসে বলে, আমার জন্য চিন্তা হচ্ছে বুঝি? আমি কেন আপনার জন্য চিন্তা করব? তুমি ছাড়া আর কি চিন্তা করবে? কি বলতে চাচ্ছেন আপনি? কিয়ান কিছু না বলে নীলার গাল টেনে সোজা রুম বুকিং করতে চলে যায়। 3টে রুম বুকিং করবেই। তখনই মনে পড়ে রফিক সাহেবের একটা কথা, নীলা নাকি সবসময় বজ্রপাতকে ভয় পায়। এমন দিনে সে বাবার কাছে গিয়ে বসে থাকতো। সব ভেবে সে ম্যানেজারের সাথে কিছু কথা বলে 2টো রুম বুকিং করে। নীলা জানার পর তেড়ে যায় ম্যানেজারের সাথে কথা বলতে। তবে তিনি আন্তরিকভাবে জানান রুম 2টোই খালি আছে, তাই 2টো রুমেই তাদের থাকতে হবে। নীলা রেগে কিয়ানের দিকে তাকালে কিয়ান গোবে ছেড়ে মুখ করে রাখে, যেন এসবে তার কোনো দোষই নেই। তারপর আর কি, নীলাকে কিয়ানের সাথে এক রুমে আসতে হয়। তবে নীলা এসেই রাগে ফেটে পড়ে। বর্তমানে যে সে বারান্দায় দাঁড়িয়ে আছে। কিয়ান সোহানকে বিছানায় শুইয়ে দিয়ে বারান্দার দরজায় এসে হেলান দেয়। বৃষ্টির পানিতে ভিজে যাওয়া নীলাকে বলে, ভিজছো কেন, জ্বর বাঁধাতে যাচ্ছ? নীলা কোনো উত্তর করে না। কিয়ান কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। একদম ওই রেগে গিয়ে নীলাকে হ্যাচকা টানে বৃষ্টির মধ্যে থেকে আনতে চায়। তবে ফ্লোর তখন পানিতে ভিজে আছে, আর হ্যাচকা টানে নীলা পিছলে গিয়ে সোজা কিয়ানের বুকে এসে পড়ে। কিয়ান নিজেও ব্যাপারটা আন্দাজ করতে পারেনি। যখন টের পেয়েছে তখন নীলাকে না ছাড়ার বদলে উল্টে আরো বুকের সাথে চেপে ধরে। নীলা ছাড়া পেতে ছটফট করতে গেলে তখনই একটা বাজ পড়ে, আর নীলা কিয়ানের বুকেই মুখ লুকিয়ে ফেলে। লাভ কি হলো ছটফট করে? সেই তো আমার বুকে এসে মুখ লুকাতে হলো। নীলার হাত কিয়ানের শার্ট মুঠোয় ধরে রেখেছে। মুহূর্তেই শ্বাস প্রশ্বাস বেড়ে যায় তার। কিছুক্ষণ আগের ভয়টাও ভেতরে রয়ে গেছে। তার মাঝে কিয়ানের এসব কথায় সে কিছু বলার ভাষাই খুঁজে পাচ্ছে না। সে নিঃশব্দে সরে যেতে নিলেও কিয়ান তাকে ছাড়ে না। ফিসফিসিয়ে বলে, নিজে থেকে কাছে এসে এখন আবার দূরে যেতে চাচ্ছ কেন? সে ছাড়ুন আমায়, ছাড়তে ইচ্ছে হচ্ছে না। নীলা শিউরে ওঠে। এবার সে মুখ তুলে কিয়ানের দিকে তাকায়। ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকানিতে কিয়ানের মুখ স্পষ্ট হয়ে ধরা পড়ছে। সে অবাক দৃষ্টিতে কিয়ানের দিকে তাকিয়ে থাকে। কিয়ান একটু মুখ নামিয়ে বলে, কি দেখছো? আপনি বড় অসভ্য, জানেন তো? জানতাম না তো, মাত্রই জানতে পারলাম। আপনাকে ভদ্র পুরুষ মনে করেছিলাম আমি। প্রথম তোমার বিষয়ে জেনে আমি নব্রভদ্র মেয়ে ভেবেছিলাম। কত কি ভেবেছিলাম তোমাকে নিয়ে। আর তোমায় কিভাবে পেলাম? কি ভেবেছিলেন আমায় নিয়ে? যা একটা পুরুষ তার ফিউচার ওয়াইফকে নিয়ে ভাবে সবকিছুই। আপনি সত্যিই অসভ্য। হয়তো না। এতক্ষণ কথা বলার তালে তাদের কারো খেয়াল নেই তারা কতটা নিকটে চলে এসেছে। বৃষ্টির ফোঁটাগুলো বারান্দার কার্নিশ পেয়ে দুজনের গায়ে এসে পড়ছে। বিদ্যুতের ঝলকানি কয়েক সেকেন্ড পর পর চারপাশে আলোকিত করে আবার অন্ধকারে ডুবিয়ে দিচ্ছে। নীলা চোখ সরিয়ে নিতে চাইলেও কিন্তু পারল না। কিয়ানের দৃষ্টিটা অদ্ভুত শান্ত। কিয়ান ধীরে ধীরে হাত নাড়িয়ে নীলার কপালের উপর লেগে থাকা ভেজা চুলের গোছা
কানের কাছে সরিয়ে দিল। নীলা কেঁপে ওঠে। কি করছেন আপনি? দেখছি। কি দেখছেন? আমার বুকে লেপ্টে থাকা এক বৃষ্টি ভেজা শুভ্র পরীকে। ক্ষণে ক্ষণে বিদ্যুতের ঝলকানিতে যার রূপের সৌন্দর্য প্রকাশ পাচ্ছে, যার চোখে প্রকাশ পাচ্ছে অবাক বিস্ময়। কাঁপতে থাকা ঠোঁট দুটো যেন নতুন কোনো গল্পের সৃষ্টি করতে চাচ্ছে, আর আমি হারিয়ে যাচ্ছি সেই বৃষ্টি ভেজা শিউলি ফুলের মাঝে। কিয়ানের চোখ ধীরে ধীরে নীলার ঠোঁটের দিকে নেমে এলো। নীলার নিঃশ্বাসও ভারী হয়ে উঠেছে। সে বুঝতে পারছে কিয়ান কি করতে চাইছে, তবু নিজেকে সরিয়ে নেওয়ার শক্তিটুকুও যেন হারিয়ে ফেলেছে। কিয়ান খেয়েই হারিয়ে ফেলে। খুব ধীর কণ্ঠে বলে ওঠে একবার। নীলা কোনো উত্তর দিল না, শুধু চোখ দুটো আস্তে আস্তে বন্ধ হয়ে এলো। মুহূর্তে কিয়ান আরো ঝুঁকে আসে, তার ঠোঁট এসে নীলার ঠোঁটের কোণায় ছুঁয়ে যায়। নীলা সারা শরীরে যেন বিদ্যুৎ বয়ে যায়। তার হাত কিয়ানের শার্টে শক্ত করে চেপে ধরে। এমন সময় বিছানায় ঘুমন্ত সোহান কেসে ওঠে। মুহূর্তেই যেন কিয়ানের ঘোর ভেঙে যায়। নিজেকে সামলে সোজা হয়ে নীলার মুখ দুহাতের আঁচলায় তুলে নেয়। নীলার চোখ দুটোই তখনও বন্ধ আছে। কিয়ান মুচকি হাসে, নীলার কপালে ঠোঁট ছুঁয়ে দেয়। নীলার হুঁশ ফিরতে এসে একটু পিছিয়ে যায়। নীলা দ্রুত সরে গিয়ে বিছানায় সোহানের পাশে শুয়ে বুক লুকিয়ে ফেলে। লজ্জায় তার মরি মরি অবস্থা। সে কিভাবে পারলো কিয়ানের এতটা কাছে চলে যেতে? কিছুক্ষণ আগেও তো সে লোকটাকে এক মুহূর্ত সহ্য করতে পারছিল না, অথচ কয়েক সেকেন্ডের জন্য যেন নিজের সব রাগ, অভিমান, জেদ কোথায় হারিয়ে ফেলেছিল। সে নিজের গরম হয়ে ওঠা গালে হাত ছুঁয়ে ফিসফিস করে বলল, আমি কি পাগল হয়ে যাচ্ছি? এই লোকটা আমায় পাগল করে ছাড়বে। কিয়ান দূর থেকে তার মুখ লুকানো দিকে মুচকি হাসে। বুকের ভেতরটা অদ্ভুত এক প্রশান্তিতে ভরে উঠেছে তার। একটু আগে নিজেও যে কতটা বেসামাল হয়ে গিয়েছিল সেটা ভাবতেই মাথা নেড়ে নিজেকে সামলে নেয়। সোহানকে মাঝে রেখে সে অপর পাশে শুয়ে পড়ে। সে শুতেই সোহান তাকে চাপড়ে ধরে, আর কিয়ানও সোহানকে বুকে তুলে নিয়ে চোখ বুজে ফেলে। নীলা একটু মুখ তুলে তাকায়। সোহানকে নিয়ে কিয়ানের প্রশান্তির ঘুম দেখে তার বেশ ভালো লাগে। সে তাকিয়ে থাকে, চাচা ভাতিজাকে দেখতে থাকে। হঠাৎই চোখ বুজে থাকা কিয়ান বলে ওঠে, ঘুমাও, জেগে থাকলে আজ অনর্থ হয়ে যাবে, আমাকে নিজেকে সামলাতে দাও। এভাবে তাকিয়ে থেকো না নীলা। নীলা চোখ খিচে বন্ধ করে ফেলে। কত বড় অসভ্য লোক একটা। নীলা ভার্সিটিতে আসতেই নাবিহাকে গেটের সামনে দেখে। তার জন্য অপেক্ষা করছিল সে। দুজন একসাথে গল্প করতে করতে ভেতরে যাচ্ছিল। ডিপার্টমেন্টের কাছাকাছি যেতে হঠাৎ কোথা থেকে একে একে সবাই এসে নাবিহার হাতে ফুল তুলে দিচ্ছিল। নাবিহা অবাক হয়ে ফুল নিতে থাকে। একসময় তার হাতের ফুলগুচ্ছ হারিয়ে যায়। নীলাও অবাক হয়ে দেখছিল সব। তখনই সেখানে শুভ্রের আগমন ঘটে। তার হাতে ফুলের এক বিশাল বড় গুচ্ছ। সে গোলাপ গুচ্ছটি নাবিহার দিকে এগিয়ে দেয়। হাঁটু গেড়ে বসে বলে ওঠে, ভালোবাসি নাবিহা, খুব খুব ভালোবাসি। একথা তোমাকে এর আগে আরো অনেকবার জানিয়েছিলাম, তবে তোমার বান্ধবী প্রমাণ চাচ্ছিল। দেখো, এখানে ঠিক 100টি গোলাপ রয়েছে। এখানের এক একটি গোলাপ আমার অসীম ভালোবাসার প্রতীক। আমার ভালোবাসাকে তোমার হৃদয়ের মণিকোঠায় বন্দি করে নাও। পাশ থেকে নীলা ধীরে ধীরে নাবিহার কানের কাছে বুক ঝুঁকে ফিসফিস করে বলে, যদি ছেলেটাকে সত্যিই ভালো লেগে থাকে তাহলে আর বেশি কষ্ট দিস না। বেচারা গত 1 মাস ধরে আমার ইন্টারভিউ, ভাইভা আর ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন পাস করতে করতে প্রায় PhD করে ফেলেছে। অ্যাকসেপ্ট হিম নাবু বেবি। কথাটা শুনে নাবিহা হাসি চেপে রাখতে পারলো না। সে ধীরে ধীরে শুভ্রের দিকে এগিয়ে আসে। শুভ্রের হাতে থেকে গোলাপের তোড়াটা নিজের হাতে নিয়ে নিচু স্বরে বলে, 100টা গোলাপ গুনে দেখিনি, তবে এতদিনে আপনি সত্যি আমার মনটা জিতে নিয়েছেন শুভ্র সাহেব। নীলা একপাশে দাঁড়িয়ে প্রচুর খুশি হয়ে যায়। কাছের মানুষের ভালোবাসা দেখতেও বুঝি এত ভালো লাগে। হঠাৎ তার চোখ পড়ে ডিপার্টমেন্টের বারান্দায় থাকা কিয়ানের দিকে। কিয়ানের কানে ফোন ধরা থাকলেও তার দৃষ্টিজোড়া নীলার দিকে আবদ্ধ ছিল। কেউ দেখলে ভাববে কিয়ান হয়তো ফোনে কথা বলছে। নীলাকে তাকিয়ে থাকতে দেখে কিয়ান চোখ টিপ দিয়ে দেয়। নীলা লজ্জায় পড়ে এদিকে তাকাতে থাকে, পাছে কেউ দেখে ফেললো না তো। লোকটা সেদিনের পর থেকে আরো বেশি খারাপ হয়ে গেছে। সামনে পড়লেই কোনো না কোনোভাবে তাকে লজ্জায় ফেলে দিবে। তবে নীলার মনটাও আজকাল একটু নরম হচ্ছে। হয়তো কিয়ানের প্রতি সেও দুর্বল হয়ে পড়ছে। পড়বে নাই বা কেন? ভার্সিটিতে থাকা গম্ভীর কিয়ান যে তার সামনে কি পরিমাণ অসভ্য হতে পারে তা তো সে ছাড়া আর কারো জানা নেই। গতকাল বিছানায় শুয়ে যেখানে নীলার কথাই ভাবছিল, সেই বিছানাতেই শুয়ে কিয়ান এখন জ্বরের ঘোরে প্রলাপ বকছে। মমতাজ বেগম রাগে বকতে বকতে ছেলের সেবা করছে। একপাশে শামীম, তানহা, নীলা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বারবার বলি মায়ের কথা শুনতে। না, তারা বড় হয়ে গেছে, মাকে কিসের দরকার? আর সেই তো এখন মায়ের আঁচলের নিচে আসতে হলো। কিয়ানের কপাল থেকে জলপট্টির কাপড় তুলে আবারও ভিজিয়ে কপালে দেয়। কিয়ান হাত নাড়িয়ে মায়ের ছোঁয়া পেয়ে মায়ের কাছে ঘেঁষে শোয়। জ্বরের ঘুরে কি সব বিড়বিড় করতে থাকে। মমতাজ বেগম নাক টেনে বলেন, শেষ। এখন কমপক্ষে 2 দিনের আগে বিছানা ছাড়বে না আমার ছেলে। কত করে বলি বৃষ্টির কাছে না যেতে, আর আমার ছেলে সেই বৃষ্টিতে গিয়ে নাচতে থাকবে। নীলা ফিক করে হেসে ফেলে। বাস থেকে তানহা হাত চেপে ধরতেই সাথে সাথেই নিজেকে সামলে নেয়। মনে মনে বলতে থাকে, এই বুড়ো ছেলের জন্য এখন মা কাঁদছে, তাও সামান্য জ্বরে। আমি তো জ্বরে এতটা কাহিনী করি না। তখনই তার কল্পনায় তার বাবা তাকে লেকচার দিতে থাকে। বারবার মনে করিয়ে দিতে থাকে তার জ্বরে সে কতটা বাচ্চামো করে। পুরোই কাহিল হয়ে পড়ে। বাবার কথা স্মরণ করতে করতে নীলা হঠাৎই মাথা ঘুরিয়ে পড়ে যেতে নেয়। তানহা খপ করে তাকে ধরে নিলেও সামলাতে পারে না। শামিন দ্রুত এসে নীলাকে ধরে নেয়। তানহা নীলা কপাল গলা চেক করে শামিনের দিকে অসহায় ভঙ্গিতে তাকায়। শামিন ইশারায় কারণ জিজ্ঞেস করলে তানহা উপর নিচ মাথা নাড়ায়। মমতাজ বেগম নীলাকে পড়ে যেতে দেখে আরো বকাবকি শুরু করেন। মেয়েটাকে এখানেই শোয়া, বারবার 2 রুমে দৌড়াদৌড়ি করা আমার পক্ষে সম্ভব না। আপাতত নীলার স্থান হয় কিয়ানের পাশেই বিছানায়। মমতাজ বেগম কিয়ানের কাবার থেকে
আরেকটা কম্পিউটার বের করে নীলার গায়ে জড়িয়ে দেয়। মুহূর্তে নীলার কাঁপুনি দিয়ে জ্বর চলে আসে। তানহা অপর পাশে বসে নীলাকে জলপট্টি দিতে থাকে। আজকে ভার্সিটি যাওয়ার পর একটা ক্লাস শেষেই হঠাৎ কিয়ানের খারাপ লাগতে থাকে। নিজের জ্বর হলে অবস্থা কেমন হয় তার জানা আছে, তাই রিস্কটা নিয়ে বাসায় চলে আসার সিদ্ধান্ত নেয়। তখনই নীলা তার কেবিনে আসে। কিয়ানের অবস্থা ততক্ষণে বেশ নাজেহাল। নীলা দ্রুত শামিনকে ফোন করে আর শামিন এসে তাদের বাড়ি নিয়ে আসে। শামিন কাচুমাচু করে দাঁড়িয়ে আছে, বোঝার চেষ্টা করছে এদের একই সাথে জ্বর আসার কারণ। কিয়ান যেভাবে রেস্টুরেন্টে নীলাকে বউ বউ বলছিল, আবার রাতে বৃষ্টির মাঝে রোম্যান্স, নাউজুবিল্লাহ। নিজের মাথায় একটা চারটি দিয়ে মাথা থেকে উল্টোপাল্টা চিন্তা সরানোর চেষ্টা করে। শামিন এদিকে আয়। মায়ের গম্ভীর কণ্ঠ শুনে শামিন শুকনো ঢোক গিলে ধীর পায়ে কাছে যেতে মা তার কান টেনে ধরে বলে, সত্যি করে বল, কোথায় ছিলি তোরা সারা রাত? এদের এভাবে জ্বর আসলো কেন? মা কান ছাড়ো, এখনই আমার ছেলে চলে এসে এসব দেখে ফেলবে। আমার প্রেস্টিজ বলে কিছু একটা আছে তো, দেখলে দেখবে জানবে তার বাপকেও এখনো আমি মারতে ছাড়ি না, নিজেও সোজা হয়ে যাবে। শামিনের সন্দেহই সত্যি হয়। তখনই সোহান চলে আসে। এসেই বাবাকে শাস্তি পেতে দেখে খিলখিলিয়ে হেসে ফেলে। হা হা, পাপা দাদুমণির থেকে শাস্তি পাচ্ছে। ছাড়া পেয়ে শামিন কান ঢলতে ঢলতে ছেলেকে চোখ রাঙায়। ছেলে তাকে বিন্দু পরিমাণও পাত্তা দেয় না। বিছানায় পাশাপাশি দুজন অসুস্থ রোগীকে দেখে থমকায়। কি হয়েছে ওদের? পরি চাচ্ছু এভাবে শুয়ে আছে কেন? সোহান বাবু, দাদুমণির কাছে আসে। সোহান ছোট ছোট পায়ে দাদুমণির কাছে যায়। মমতাজ বেগম ছেলের কপালে জলপট্টি পুনরায় পাল্টে দেয়। নাতিকে কোলে তুলে বলেন, বলো তো শোনা, তোমরা রাতে কোথায় গিয়েছিলে? আমরা তো আইসক্রিম খেতে গিয়েছিলাম, চাচ্ছু বলেছিল খাওয়াবে, পরীকেও সাথে নিতে বলেছিল। আমরা রেস্টুরেন্টে গিয়ে মামা পাপাকে সারপ্রাইজ দিয়েছিলাম, অনেক মজা করেছি আমরা। তারপর কি কি করেছিলে তোমরা? সোহান গড়গড় করে সব বলে দেয়। এও বলে সে আর পরি আইসক্রিম নিয়ে কেমন কাড়াকাড়ি করে খেয়েছে। তারপর বৃষ্টি শুরু হলে হোটেলে পৌঁছতে সোহান ততক্ষণে ঘুমে ঢলছিল, তাই বাকিটুকু সে স্পষ্ট করে বলতে পারে না। স্বামীর ইশারায় তানহার থেকে সাহায্য চাচ্ছিল। মা যদি কোনোভাবে জানতে পারে কিয়ানা নীলা একসাথে এক রুমে ছিল, তবে তার রক্ষে নেই। তানহা থেকে উল্টো রাগ দেখায়, বোঝাই সবটা স্বামীনেরই দোষ। সে এখানে কিছু বলে বক্কা খেতে চায় না। তাকে বলেছিল রাগ করে তাকে নিয়ে একসাথে থাকতে, নয়তো নীলার সাথে থাকলে এত সন্দেহের কারণ থাকতো না। এদিকে নীলা জ্বরের ঘুরে বারবার বাবাকে ডাকতে থাকে। এমন সময় স্বামীনের ফোনে রফিক সাহেবের কল আসে। বাবার মন বলে কথা, মেয়ের বিপদে ঠিকই টের পেয়ে গেছে। মায়ের দিকে তাকিয়ে এসে রিসিভ করে। ওপাশ থেকে রফিক সাহেব চিন্তিত গলায় বলে, বাবা স্বামীন, বাধ্য হয়ে তোমায় ডিস্টার্ব করছি। নীলাকে সেই কখন থেকে ফোন করছি, মেয়েটা ধরছেন, অনেকবার কল দিয়ে ফেলেছি, কিয়ানো ফোন ধরছিল না। তুমি একটু খবর নিয়ে জানাবে? আঙ্কেল, আমি আজ বাসাতেই আছি। আর নীলা ভালোই আছে আঙ্কেল, আম্মুর সাথে কথা বলুন। বলেই দ্রুত ফোনটা মায়ের হাতে ধরিয়ে দেয়। মমতাজ বেগম ছেলেকে চোখ রাঙিয়ে ফোনে কথা বলে। বাধ্য হয়ে মিথ্যা বলেন যে নীলা ঠিক আছে, ঘুমাচ্ছে, বিদায় ফোন করতে পারেনি। রফিক সাহেব স্বস্তি পান। কথা শেষ করে মমতাজ বেগম ছেলেকে আরেক প্রশ্ন বকাবকি করেন। অন্ধকার রুমে কেউ একজনের প্রবেশ ঘটে। কিয়ান যখন বেঘুরে ঘুমাচ্ছে, খানিকক্ষণ আগেই তার জ্বর নেমেছে। নীলাও তখন একটু ঠিক আছে। এতক্ষণ মমতাজ বেগম আর তানহা রুমেই ছিল। তানহা একটু পরপর দুজনের চেক আপ করছিল। রান্না করতে হবে বলে তারা মাত্রই রুম থেকে চলে যায়। যেহেতু দুজনেই জ্বরের রোগী, তাই আপাতত অন্য কোনো কিছুই ভয় নেই। তারা যেতেই রুমে মিমু প্রবেশ করে। সে বাড়িতে ছিল না বিধায় এসব জানতে পারেনি। এখন বাড়ি ফিরে সব শুনেই চলে আসে। সে সোজা কিয়ানের দিকে এগিয়ে আসে। রুমে কিয়ানের মাথার দিকে বেডসাইড ল্যাম্প জ্বালানো ছিল। সেই আলোয় কিয়ানের মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। কিয়ানের পাশে বসে সে গালে হাত রেখে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে। জ্বরে কিয়ানের ওষ্ঠদয় শুকিয়ে সাদা হয়ে গেছে। কিয়ানের দিকে কিছুটা এগিয়ে আসতেই পাশ থেকে কারো কণ্ঠস্বর শুনে মিমু চমকে ওঠে। চুমু দিতে এসেছো নাকি? এটা কি ঔষধ? চুমু দিলে বুঝি জ্বর নেমে যায়? তবে আমি এই ঔষধ পাবো কোথায়? তুমি? আরে তুতলাচ্ছ কেন? ভূত দেখলে নাকি? নীলা কষ্ট করে উঠে বিছানায় হেডবোর্ডে হেলান দিয়ে বসে। মিমুর দিকে তাকাতেই দেখে মিমু ভয়ে তার দিকে তাকিয়ে আছে। হেই গার্ল, রিল্যাক্স, তুমি যা ভাবছো তা না। আবার কিছুটা তেমনই কমপ্লিকেটেড বিষয়। তুমি বাচ্চা মানুষ, এসব বুঝবা না। মিমু খেপে গিয়ে বলে, তুমি কিয়ানের রুমে কি করছো? কিয়ান, হেই লিটল গার্ল, আমি যেখানে ওনাকে সম্মান দিয়ে স্যার বলি, আর তুমি বোন হয়ে ভাইয়া বলতে পারছো না? মুখে কথাটা বলতেই মনে পড়ে কিয়ানের সে কতটা সম্মান করে। খাটাস, অসভ্য বুড়ো বেটা বলে ডাকে। মিমু বিছানা থেকে উঠে দাঁড়ায়। তুমি এই রুমে কি করছো? আমিও অসুস্থ, তোমার ভাইয়ের সাথে জ্বর এসেছে। গতকালকে ডেটিংটা আমরা কেউই হজম করতে পারিনি, বুঝলে? ডেটিং? মিমুর চোখ কোটর থেকে বের হওয়ার উপক্রম। নীলা গম্ভীর মুখে মাথা নেড়ে বলল, হ্যাঁ, কালকে তো বলেই বের হলাম। আইসক্রিম, বৃষ্টি, হোটেল সবই ছিল প্যাকেজে। কি হোটেল মানে? মিমু প্রায় চিৎকার করেই উঠল। নীলা নিজের কপাল চেপে ধরে বলল, আস্তে, আমার মাথাটা এমনিতেই ফেটে যাচ্ছে। তো তুমি বিচ, তুমি কিয়ানকে সিডিউস করার চেষ্টা করছো? নোংরা মেয়ে মানুষ। নীলার প্রচন্ড রাগ হয়, তবে চিৎকার না করে নিজেকে সামলে নিয়ে বলে, তুমি বুঝি এতক্ষণ রোগীর গালে ঠোঁটে ঔষধ অ্যাপ্লাই করছিলে? শয়তান মেয়ে, আমার মুখ খোলাবি না। এমনি জ্বরে মাথা ভার হয়ে আছে। এর মাঝে রাগ তুললে হাত তুলতে সময় নিব না। আমাকে
এখনো চিনিসনি তুই। আমি এক্ষুনি মামিকে সব বলছি, দ্রুত বল গিয়ে। পরে কি হবে জানিস? তোর মামি নিচে থেকে আমাকে আর ওনার ছেলেকে বিয়ে করিয়ে দেবেন। মা হয়ে তো এসব মানবেন না, যতই হোক ওনার ছেলেই প্রথম মুভ করেছিল আমার উপর। তোমাকে আমি ছাড়বো না। কি ভাবছো দুদিন ধরে এসে আমার কাছ থেকে আমার কিয়ানকে কেড়ে নিবে? এই মিমুকেও তুমি চেনোনি। এতদিন চুপচাপ ছিলাম বলে ভেবেছো এই মিমু অবলা? আমার কিয়ান আমারই হবে, তুমি দেখে নিও। তার আগেই তুই দেখ, তোর কিয়ান আগেই তোর হাতছাড়া হয়ে আমার হাতে চলে এসেছে। নীলা কম্ফোর্টার সরাতেই মিমু অবাক হয়ে যায়। কিয়ান ঘুমের ঘোরে নীলার এক হাত নিজের হাতের মুঠোয় ধরে রেখেছে। মিমু জেলাস হয়ে কিয়ানের হাত ছাড়িয়ে নিতে চায়, তবে নীলা তাকে আটকে বলে, স্টপ ডিয়ার, ডোন্ট টাচ। দেখছো তো তোমার ভাইয়া কতটা আরামে ঘুমাচ্ছে, ডিস্টার্ব করো না পিচ্ছি। যাও গিয়ে দুধ খাও, পারলে ফিটারে করে খেও, বাচ্চা মেয়ে একটা। নীলার গা জ্বালানো কথা শুনে মিমুর রাগে ফেটে পড়ে। সে রাগে রুম থেকে বেরিয়ে যায়, তবে তার চেহারা দেখেই বোঝা যাচ্ছে সে নীলাকে সহজেই ছাড়বে না। মিমু চলে যেতেই নীলা একটা দীর্ঘশ্বাস ফেলে কিয়ানের থেকে নিজের হাত ছাড়াতে চায়, তবে ছড়াতে না পেরে বুঝে যায় কিয়ান জেগে আছে। সে রেগে কিয়ানের চুল টেনে ধরে। কিয়ান ব্যথায় কোকিয়ে উঠে নীলার হাত ছেড়ে দেয়। ওহ বউ ছাড়ো, ব্যথা পাচ্ছি। নীলা হাতের চাপ বাড়িয়ে বলে, অভিনয় করছেন আপনি? এতক্ষণ ধরে জেগেছিলেন না, সব যেন ভং করছেন। দেখছিলাম তুমি কেমন ঝগড়া করতে পারো। আই এম ইমপ্রেসড। আপনি শুরু থেকেই জেগেছিলেন তাই না? ভালো লাগছিল যখন মিমু আপনার গালে হাত রেখেছিল, চুমু খেতে যাচ্ছিল। আমি বুঝি ডিস্টার্ব করলাম? নয়তো ভালোই উপভোগ করছিলেন। আমি তো এই সময়টা উপভোগ করছি যখন তুমি আমার জন্য জেলাস হয়ে মিমুকে তাড়ালে। নীলা রেগে যায়। সে বিছানার অপর পাশে গাল ফুলিয়ে বসে। কিয়ানকে তারই দিকে তাকিয়ে থাকতে দেখে বলে, সমস্যা কি? আপনার এভাবে তাকাবেন না, আমার অসহ্য লাগে। আমার তো ভালোই লাগে আমার বউয়ের দিকে তাকিয়ে থাকতে। আমি আপনার বউ নই। একটা পেপারে সাইন করলে বিয়ে হয়ে যায় না। আপনি প্রতারক, আমার সাথে প্রতারণা করেছেন। আমি আপনাকে ছাড়বো না, মামলা দিয়ে জেলের ঘানিটা নিয়ে ছাড়বো। নিজের স্বামীর উপরে মামলা দিবে? দিস ইজ নট ফেয়ার বউ। নীলা রেগে উঠে যেতে নিলে কিয়ান তাকে হ্যাঁচকা টানে নিজের বুকে ফেলে দেয়। নীলা চোখ খিচে বন্ধ করে ফেলে। কিয়ান আদুরে স্পর্শ তার গালে হাত রেখে বলে, আই এম সরি নীলা, আমি রিয়েলি ভেরি সরি। আমি চাইনি এভাবে তোমায় নিজের করে নিতে, তবে উপায় ছিল না আমার। দিনকে দিন আমি তোমার উপর দুর্বল হয়ে পড়ছিলাম, নিজেকে সামলানো দায়ী হয়ে পড়ছিল। চাইনি কোনো ভুল হয়ে যাক, তাই তো বাধ্য হয়ে একটু প্রতারণা করতে হলো। নীলা ফুপিয়ে ওঠে। কিয়ানের বুকে মুখ গুজে সে ফুপিয়ে ওঠে। কিয়ান তাকে শান্ত করতে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। স্মরণ করে আজ সকালের কথা, গত রাতে তাদের কাছাকাছি আসার দারুণ নিজের কাছে খুব গিল্টি ফিল হচ্ছিল। তার উপর রাতে একই রুমে থাকায় নিজেকে সামলানো দায়ী হয়ে পড়ে। অগত্যা তাদের বিছানায় রেখে কিয়ান বারান্দায় গিয়ে বসে থাকে। ক্রমাগত বৃষ্টির ঝাপটায় সে ভিজে একাকার হয়ে যায়, তবুও থম ধরে বসে থাকে। রাতেই সিদ্ধান্ত নেয় এত বড় বিষয়টা নিয়ে। মাঝরাতে ফোন করে বন্ধু রিপনের কাছে। বেচারা রিপন তখন বউ নিয়ে হানিমুনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তারই মাঝে কিয়ানের ফোন পেয়ে এসে সকাল সকাল হাজির হয়। কিয়ানের কথা মতো একটা রেজিস্ট্রি পেপার নিয়ে এসেছে। সাথে কিয়ানের হঠাৎ সিদ্ধান্তের জন্য অনেক বকাবকি করে, তবে কিয়ান নিজের সিদ্ধান্তে তৎপর ছিল। অতঃপর পড়াশোনার প্রয়োজনীয় কাগজের নাম করে নীলার থেকে সাইন করিয়ে নেয়। নীলা তখনও বিষয়টা নিয়ে অজ্ঞ ছিল, তবে ভার্সিটিতে এসে সবার থেকে যখন জানতে পারে তাদের কোনো কাগজপত্রে সাইনের প্রয়োজন নেই, সে সন্দেহ করে বসে। রেগে সে কিয়ানের কেবিনে আসে। কিয়ানকে এই সাইন করা নিয়ে প্রশ্ন করলে সে তার মিথ্যে কথা বলে না। রেজিস্ট্রির কথা শুনে নীলা রেগে যায়। সেখানেই কিয়ানকে কথা শোনাতে থাকে। কিয়ানের তখন গা গরম হয়ে আসছে, শরীরের অবস্থাও ভালো না। নীলা রেগে কিয়ানের কলার চেপে ধরতে কিয়ান তার কাঁধে মুখ থুবড়ে পড়ে। নীলা তৎক্ষণাৎ চমকে উঠে কিয়ানের পরিস্থিতি দেখে। অনেক কষ্টে তাকে চেয়ারে বসে ডিপার্টমেন্টের অন্য একজন শিক্ষককে ডেকে আনে। আর এদিকে স্বামীনকে ফোন করে জানায় কিয়ানের এমন অবস্থা দেখে নীলা ভয় পাচ্ছিল। একটু আগে রাত মুহূর্তেই যেন ভ্যানিশ হয়ে যায়। বরং কিয়ানের কষ্ট দেখে তারও বুকটা কেঁপে উঠেছিল। সে নিজেও কিয়ানের উপর দুর্বল হয়ে পড়েছিল এই কয়দিনে। তবে হঠাৎ বিয়েটা সে মানতে পারেনি। নীলা কান্না থামাও, যখন তখন মা চলে আসতে পারে। নীলা রেগে কিয়ানের বুকে একটা কিল দিয়ে বলে, আসুক উনি, দেখুক সব, জানুক ওনার ছেলে কতটা প্রতারক। ওনার অপছন্দের মেয়েকে প্রতারণা করে বিয়ে করেছে। জানতে হবে তো ওনাকে, অবশ্যই জানবে। তবে আগে আমার বাবা আর শ্বশুরমশাই আসুক। তুমি কি চাও তোমার বাবা দূরে থেকে এসব খবর জেনে কষ্ট পাক? নীলা কিয়ানের বুকে ঠেলে উঠে বসে। চোখের পানি মুছে রাগি চোখে তাকিয়ে বলে, ভাবছেন আমাকে নিজের করে পেয়ে গেছেন না? ভুল ভাবছেন মিস্টার কিয়ান শিকদার। এই নীলাকে হাতে পাওয়া এত সহজ নয়। আপনাকে আমি ছাড়ছি না। কিয়ান দম ফেলে হাসে। অদ্ভুত দৃষ্টিতে নীলার দিকে তাকিয়ে বলে, তুমি আমাকে কি ছাড়বে? আমি তোমাকে ছাড়ছি না। ছাড়ার জন্য বিয়ে করিনি তো? এখন থেকে প্রতিটি মুহূর্তেই কিয়ানকে পাবে। কিয়ান তোমার হৃদয়ের সাথে মিশে গেছে মিসেস নীলা শিকদার। কিয়ান কালকে ভার্সিটি থেকে ছুটি নেয়, একটা জায়গায় যেতে হবে। কোথায় যাওয়ার কথা বলছো সেটা গেলেই জানতে পারবি। স্বামীন তুইও ছুটি নেই, তোদের বাবার সাথে নেই, তোকেই সব সামলাতে হবে এখন। খাবার টেবিলে বসে এসব কথা চলাকালে নীলা শান্তভাবে বসে খাচ্ছিল। কিয়ান কিছুটা আঁচ করে বলে, মা তুমি আবারও বিয়ের কথা শুরু করেছো? আমি তোমাকে আগেই বলেছিলাম আমি এসবের জন্য প্রস্তুত নই। তোকে কি এখন আইবুড়ো বসিয়ে রাখবো? বিয়ে করবি না নাকি? অনেক ভালো একটা মেয়ে পেয়েছি, তোদের বাবার সাথে কথা হয়েছে, বলেছে গিয়ে দেখে আসতে, কালকেই যাবো বলে দিয়েছি। কিয়ান রেগে উঠে বলে,
আমাকে না জানিয়ে এসব সিদ্ধান্ত নিয়ে ফেললে কিভাবে? আমাকে একবার জানানোর প্রয়োজন বোধ করলে না? তোকে জানিয়ে কি হবে? কোন পছন্দের কেউ থাকলে তো আগেই জানাতি নেই যখন, তবে সমস্যা কিসের? কিয়ান কি বলবে বুঝতে পারছে না, মাকে জানাতেও পারছে না তার বিয়ের কথা। অপরদিকে নীলা শান্ত ভঙ্গিতে খাবার খেয়ে যাচ্ছে। তার শান্ত থাকা দেখে কিয়ান আরো রেগে যায়। তখনই নীলা বলে ওঠে, আন্টি আমিও যাব প্লিজ, আমাকে আর মিমুকেও সাথে নেবেন। মিমু তুমি যেতে চাও? তোমার ভাইয়ের বিয়ে বলে কথা। মিমু হকচকিয়ে যায়, আমতা আমতা করে বলে, আমি আচ্ছা আমিও যাব। এই তো আন্টি, মিমুও রাজি, যতই হোক আমার স্যারের বিয়ে, আমরাও যেতে চাই। মমতাজ বেগম দম ফেলে বলেন, ঠিক আছে তোমরাও যাবে। কিয়ান রেগে খাবার ফেলে টেবিল থেকে উঠে যায়। নীলা কিয়ানের চলে যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসে। এই তো সবে শুরু, কিয়ানকে এখন সর্বোচ্চ যন্ত্রণা দিবে সে। প্রতারক করে বিয়ে করা না, বিয়ের স্বাদ এখন মিটিয়ে দিবে সে।